ভাঙতে হচ্ছে বিজিএমইএ ভবন, রিভিউ আবেদন খারিজ। ৩ বছর সময় চান সংগঠনের সভাপতি। রাত্রে একবার একজন আইছে। সকাল থেকে আসার পরে যেরকম আমার প্রেশারটা খুব আপ ডাউন করছে, কিন্তু কোনো ডাক্তার আইসা সেটা প্রেশারটা এখন পর্যন্ত মাপে নাই। ইন্টার্ন চিকিৎসকদের টানা কর্মবিরতিতে দেশ জুড়ে রোগীদের দুর্ভোগ। রেজিস্ট্রার্ড চিকিৎসকরা বাড়তি সময় দিচ্ছেন, দাবি কর্তৃপক্ষের। এবার আনসার আল ইসলাম নিষিদ্ধ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের অতিথি না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠানোর দাবি কক্সবাজারবাসীর। দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর পরামর্শ বিশিষ্টজনদের। আমন্ত্রণ নিউজ 24 শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শার্লিন এবং আমি মোহাম্মদ ইমতিয়াজ। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। এবার পুরো খবর। সংবাদের শুরুতেই যেমনটি আপনারা জানাচ্ছিলাম দর্শক, শিরোনামে আপনারা জানছিলেন, ভাঙতেই হচ্ছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন। রাজধানীর হাতিরঝিলে এই ভবনটি ভাঙার আদেশের বিরুদ্ধে সংগঠনটির আপিল আবেদন খারিজের রিভিউ আবেদন নাকচ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ। ফলে ভবনটি ভাঙতে আর কোনো আইনি বাধা নেই। তবে এটি কবে ভাঙা হবে সে বিষয়ে আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। অবশ্য ভবন ভাঙার জন্য ৩ বছর সময় চেয়েছেন বিজিএমইএর সভাপতি। বিজিএমইএ ভবন 1998 সালে যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর 2006-এ উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নির্মাণের প্রায় 1 যুগ পর পরিবেশ ও জলাধার আইন লঙ্ঘনের দায়ে 16 তলা সেই ভবনটি ভেঙে ফেলতে হচ্ছে। সকালে এ সংক্রান্ত মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। বিজিএমইর পক্ষ থেকে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল। আদালত এটা শুনে, বিজিএমই কর্তৃপক্ষকে শুনে এটাকে খারিজ করে দিয়েছেন। ভাঙার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত বহাল আছে। মামলার নথি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই জলাধারে নির্মাণ করা হয় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর প্রধান কার্যালয়। তবে বিজিএমইএর দাবি অনুমোদন ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বহুল আলোচিত র্যাঙ্কস ভবন ভাঙার পরপরই ওঠে বিজিএমইএ ভবন ভাঙার দাবিও। পরে 2010 সালে এ নিয়ে একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন হাইকোর্টের নজরে এলে ভবনটি কেন ভাঙা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এর বছরখানেক পর ভবনটিকে ভেঙে ফেলার নির্দেশ দেন উচ্চ আদালত। গত বছর জুনে সেই রায় বহাল রাখেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল বলছেন, পরিবেশবিদরা আগেই সোচ্চার হলে আজ এ পরিণতি দেখতে হতো না। বিল্ডিংটা যখন হয় তখনই সবারই সচেতন হওয়া উচিত ছিল। জনগণ, রাজুক, যারা নাকি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে, সবারই উচিত ছিল এই ব্যাপারটা নিয়ে তখনই মাথা কামানো। রিভিউ শুনানিতে ভবন ভাঙার জন্য সময় চেয়েছে বিজিএমইএ কর্তৃপক্ষ। এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবেন আপিল বিভাগ। মামলাটির একজন অ্যামিকাস কিউরি বলছেন, সময় চাওয়া কোনো আইনের মধ্যেই পড়ে না। আজকে যেহেতু আপিল বিভাগের শুনানির পর্যায়ে বিজিএমইর আবেদন প্রায় খারিজ হয়ে যাচ্ছিল, সেই পর্যায়ে অ্যাটর্নি জেনারেল যখন এটাকে সময় চেয়েছেন এবং সেই প্রেক্ষিতে মনে হচ্ছে যে সরকার এবং বিজিএমইর অবস্থানটা একই স্তরে আছে বলে আমার ধারণা। রায়ের পর বিজিএমইএ বলছে আদালতের আদেশ মানতে তারা বাধ্য, তবে ভবন ভাঙতে তাদের বেশ কিছুদিন সময় দরকার। আমাদেরকে এখান থেকে একটা নতুন জায়গায় একটা বিল্ডিং বানিয়ে সরে যেতে হলে প্রায় 2 থেকে 3 বছর সময় দরকার। মহামান্য আদালতের কাছে অনুরোধ করব যেন আমাদেরকে 3 বছরের সময় দেওয়া হয় এবং সেখানে মহামান্য আদালত যেটা বিবেচনায় নেবেন আমরা সেটাই মেনে নিব। আদালতের রায় বলছে ভবন ভাঙার ব্যয় বহন করতে হবে বিজিএমইএকেই। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা। ইন্টার্ন চিকিৎসকদের টানা কর্মবিরতিতে অচলাবস্থা তৈরি হয়েছে বগুড়া, রংপুর, সিলেট, খুলনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, দিনাজপুর সহ বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেলে। এতে দুর্ভোগ বাড়ছে সেবা নিতে আসা রোগীদের। স্বজনরা বলছেন, সাধারণ মানুষকে জিম্মি করে এমন আন্দোলন অযৌক্তিক। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীদের সেবা অব্যাহত রাখতে রেজিস্ট্রার চিকিৎসকরা বাড়তি সময় দিচ্ছেন।
রোগী নিয়ে এসেছিলেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে মেলেনি সেবা, তাই হতাশায় ফিরে যেতে হচ্ছে স্বজনদের। এই চিত্র বগুড়ার। ইন্টার্ন চিকিৎসকদের টানা কর্মবিরতিতে অনেকটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে চিকিৎসা সেবায়। এতে যেমন ক্ষুব্ধ সাধারণ মানুষ, তেমনি ক্ষোভ আছে রোগীর স্বজনদের। কর্তব্যরত ডাক্তার যে কি অবস্থা রোগীর তা কোনো ইয়ে পায়নি, আর বড় কোনো ডাক্তার দেখেও না। গতকাল সন্ধ্যার দিকে আমি অ্যাক্সিডেন্টের রোগী নিয়ে এসে আমার মা আর বোনকে, তো ওনারা একটা ইনজেকশন দিয়ে বলছে যে ডাক্তার আসবে, তারপরে রাতে আর কোনো ট্রিটমেন্ট হয়নি। কাছাকাছি চিত্র মিলেছে খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ সহ দেশের বেশিরভাগ মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে। ডাক্তার তো আসেনি, এই যে সিস্টার রাত্রে একবার একজন আইছে। এরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, এরা বাইরে চিকিৎসার জন্য ইন্টার্নি ডাক্তাররা যে উদ্যোগগুলি নেয়, আমি চাই এদের বিরুদ্ধে আইন করে শাস্তি বন্দোবস্ত করা হোক। সকাল থেকে আসার পরে যেরকম আমার প্রেশারটা খুব আপ ডাউন করছে, কিন্তু কোনো ডাক্তার এসে সেটা প্রেশারটা এখন পর্যন্ত মাপে নাই। এদিকে চতুর্থ দিনে এসে বগুড়া মেডিকেল সহ দেশের বেশিরভাগ মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে। আমাদের আসলে আর কোনো রাস্তা নেই, আন্দোলন করতে গেলে ডাক্তারদের আন্দোলন এভাবেই করতে হয়। 4 জন ইন্টার্নি ভাই বোনদের যে অন্যায় প্রত্যাহারাদেশ 6 মাসের প্রত্যাহারাদেশ দেওয়া হয়েছে, এটা আমরা অবিলম্বে প্রত্যাহার চাই। এমন আন্দোলনকে অযৌক্তিক বলে ব্যাখ্যা দিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। যেরকম খারাপ বিহেভ করাটা আমরা কোনোদিনই আমরা সাপোর্ট করবো না, আমরা কাউকে অ্যালাউ করি না, আমরা সেভাবেই মোটিভেট করি ডক্টরদেরকে। আমার তো মনে হয় এটা ভবিষ্যতে ডক্টরদের জন্য এটা তাদের ব্যবহার, আচার ব্যবহারের একটা শিক্ষা হিসেবে কাজ করবে। আমাদের অভিভাবক বসে, মন্ত্রণালয় বসে, ডিজি বসে এবং আমাদের যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে বসে এবং বিএমএ সবাই বসে একটা সমাধান রাখা। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এক রোগীর স্বজনদের মারধর করায় 4 জনের ইন্টার্নশিপ স্থগিত করে কর্তৃপক্ষ। প্রতিবাদে কাজে যোগ না দেওয়ার কর্মসূচি দেন তাদের সহকর্মীরা। তানিম রহমান, চ্যানেল 24। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ব্লগার হত্যার দায় স্বীকারকারী আনসারুল্লাহ বাংলা টিমেরই নতুন নাম হচ্ছে আনসার আল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংগঠনটির কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলা পরিপন্থী। এরই মধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে। আল কায়েদার মতাদর্শের আনসারুল্লাহ বাংলা টিম ব্লগার, প্রকাশক, ছাত্র, শিক্ষক সহ 9 জনকে হত্যার দায় স্বীকার করেছে। 2015 সালের 25শে মে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। সবশেষ আনসার আল ইসলাম সহ এ পর্যন্ত 7টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করল সরকার। করেছিল তারাই আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছিলেন, সেই এটাও করেছিল আনসারুল ইসলাম। এই আনসারুল ইসলাম এইরকম দু একটি ঘটনা আরও ঘটিয়েছিল বলেই আমরা এই আনসারুল ইসলামকে আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি, জঙ্গি সংগঠন বলে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছি। এই ছিল বোধহয় আপনাদের প্রশ্ন। আমি আজকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে চিহ্নিত যুদ্ধাপরাধী ও বিতর্কিত ব্যক্তিদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অতিথি না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে স্বাধীনতা দিবস উদযাপন বিষয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে তিনি এই নির্দেশ দেন। দিবসটি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। চিহ্নিত যুদ্ধাপরাধী যারা নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন তারা কোনো অবস্থাতেই আমাদের অতিথি হতে পারবেন না। উপজেলার নেতারা তো খুব ভালো করে জানেন যে কারা এই স্বাধীনতা বিরোধী, কারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, জেলা পর্যায়েও তারা জানেন। কাজে সেইভাবেই এইটাকে মেনটেইন করা হবে। কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ 4 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। মেয়র পদে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জাসদের শিরিন আক্তার এবং স্বতন্ত্র শোয়েবুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল। আর নির্বাচনী আইনে অবৈধ হওয়ায় মামুনুর রশিদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামীকাল কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে।
ওনার বাতিলের বিষয়টি আপিল করার সুযোগ আছে। ওনাকে আমরা আপিল করার জন্য পরবর্তী কোর্টে আপিল করার জন্য পরামর্শ প্রদান করেছি বিধি মোতাবেক। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। নোয়াখালীর ঠেঙ্গারচর বাসযোগ্য কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত থাকলেও কক্সবাজারবাসীর দাবি রোহিঙ্গাদের সেখানেই সরিয়ে নেওয়া হোক। আর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া জরুরি বলে মনে করেন বিশিষ্টজনরা। একই সাথে দাবি উঠেছে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ঠেঙ্গারচরকে বাসযোগ্য করতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা দরকার। আবারও নতুন করে আলোচনায় রোহিঙ্গা পুনর্বাসন, বিশেষ করে ঠ্যাঙ্গারচরে সরিয়ে নিতে সরকারি উদ্যোগের পর জোর পেয়েছে এই আলোচনা। চলছে পক্ষে বিপক্ষে বিতর্ক। এই ইস্যুতে বিভিন্ন মহল বিরোধিতা করলেও যেখানে এখন রোহিঙ্গাদের বসবাস সেই কক্সবাজারের মানুষের মত ভিন্ন। তারা চান রোহিঙ্গাদের দ্রুত স্থানান্তর, যদিও এ নিয়ে একটি প্রভাবশালী মহল রোহিঙ্গাদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ স্থানীয়দের। ঠেঙ্গারচরে তাদেরকে স্থানান্তর করা হবে, নতুবা বার্মায় প্রত্যাবাসন করা হবে, এই সিদ্ধান্তের প্রতি আমরা একমত। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যারা যে সমস্ত এনজিও সংস্থা তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তারা এবং এখানকার লোকাল কিছু স্বার্থনিষ্ঠ মানুষ চাচ্ছেন যে তাদেরকে রোহিঙ্গাদেরকে যেন ঠেঙ্গারচরে পাঠানো না হয়। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করা সংগঠনগুলো বলছে সীমান্ত এলাকায় তাদের বসবাস ঝুঁকিপূর্ণ, তাই তাদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর পাশাপাশি অস্থায়ীভাবে দরকার অন্যত্র স্থানান্তর। যেখানে বাংলাদেশের মানুষ নাই, কিন্তু এই মায়ানমারের শরণার্থীদেরকে যদি আশ্রয় দেওয়া যায়, তাদের উপযোগী করে, তাহলে একটা নিরাপত্তামূলক পরিবেশ বর্তমান বাংলাদেশে সৃষ্টি হবে। ওখান থেকেই যে প্রত্যাবাসনের যে উদ্যোগ নেওয়া হবে, ওখান থেকে একসাথে তাদেরকে প্রত্যাবাসনের ব্যবস্থা করা যাবে। রোহিঙ্গাদের কারণে কিছু সমস্যার কথা স্বীকার করে ঠ্যাঙ্গারচরে তাদের পুনর্বাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা নাকি এদেরকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য আসছেন, তারা যেন ওই ঠ্যাঙ্গারচরে তাদেরকে সুব্যবস্থা করেন, তাদের স্কুল, তাদের মানে চিকিৎসা, তাদের বাড়িঘরের ব্যবস্থা করে দেন, আমরা জায়গাটা দিই। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পাশাপাশি তাদের অনুপ্রবেশ বন্ধে সীমান্তে আরো কড়াকড়ির দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আখের অভাবে ঘোরে না কলের চাকা, অথচ সেই আখ চাষে নিজেদের জমি ঠিকমতো ব্যবহার করতে পারে না কর্পোরেশন। প্রতি বছর খালি পড়ে থাকে প্রায় অর্ধেক আবাদযোগ্য জায়গা। এছাড়া ন্যায্য দাম না পাওয়ায় কৃষকও দিন দিন আগ্রহ হারাচ্ছে আখ চাষে। ফলে এবছর সংগ্রহ করা গেছে লক্ষ্যমাত্রার মাত্র 65%। তার উপর ভালো জাত না পাওয়ায় কমে গেছে আখ থেকে চিনি প্রাপ্তির হারও। চিনি কলের সার্বিক অবস্থা নিয়ে সহকর্মী ইকবাল হাসানের 4 পর্বের ধারাবাহিকে আজ দেখব তৃতীয়টি। ছবি তুলেছেন তিমির হায়দার। মাঘের শেষ ভাগ, শীতল বাতাসে উষ্ণতার আঁচ লাগতে শুরু করেছে সবেমাত্র। নরম সূর্যের সাথে সখ্য বেড়েছে বিস্তৃত আখ ক্ষেতের পাতা আর ফুলের। সেখানেই সকালের দ্বিতীয় ভাগটা শেষ করার পথে খায়রুল ইসলাম। এই রুটিন তার গেল 22 বছরের। চিনিকলে পাঠাতে হবে আখ, তাই ব্যস্ততার শেষ নেই একেবারেই। এর মধ্যে নিজের পুরনো অভিজ্ঞতা টেনে বললেন, 2 দশকে আখ চাষে কৃষক আগ্রহ হারিয়েছেন অনেকখানি, কারণ দাম মেলেনি প্রত্যাশা অনুযায়ী। জিনিসের দাম এখন বর্তমান যুগ মিলিয়ে দেখা যাচ্ছে যে চলতে হয়, তো চাষি মহল চাষ করবে কি করে? জিনিসের দাম না পায় সে চাষ তো কেউ করবে না। ফলন একটু আমাদের বেশি হয়েছে, মুনিশির দাম কম ছিল, তাতে আমাদের একটু পুষিয়েছে আর কি। আর এখন মুনিশির দাম আছে 250 থেকে 300 টাকা। কেরুয়ান কোম্পানির নিজস্ব খামারে মৌসুমী শ্রমিক হিসেবে কাজ করা প্রায় সবার অভিজ্ঞতাই এক, অর্থাৎ বছর ব্যবধানে দেশে কমে আসছে আখ চাষ। পরিসংখ্যানেও এই ছবি স্পষ্ট। তা হলো সরকারি চিনি কলগুলোতে 5টি বাণিজ্যিক খামারে চাষযোগ্য জমি আছে প্রায় 12,000 একর, অথচ এই মৌসুমে চাষ করা হয়েছে 7,000 একরের কিছু বেশি, অর্থাৎ খালি রয়ে গেছে 3 ভাগের 1 ভাগ। কেন আমরা ফাঁকা রাখবো, কেন পুরাটা করব না? এটা আমি কৃষিবিদদের সাথে আলোচনা করি, যেহেতু জমির সীমাবদ্ধতা আছে, কিন্তু তারা বলতেছে তাহলে দেখবেন পরের বছর ওই জমিতে ভালো ফসল আসবে না। কেবল সরকারি খামার নয়, আশঙ্কাজনক হারে চাষ কমিয়েছেন সাধারণ কৃষকও, যার প্রমাণ
গেল 2 বছরের আখ উৎপাদনের হিসাবে। যেমন 2000 মৌসুমে 16 লাখ টন আখ সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরেছিল চিনি শিল্প কর্পোরেশন। বিপরীতে পাওয়া যায় মাত্র 9,63,000। আর পরের বছরের জন্য লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হলেও উৎপাদন বাড়েনি খুব বেশি। ঘাটতি থেকে যায় প্রায় 35%। আমি একজন চাষি, আমারও আখ লাগানোর ইচ্ছা ছিল, কয়েক একর লাগাবো, কিন্তু আমি ইচ্ছাকৃত কিন্তু সে আখ লাগালাম না, কেন সেই মূল্য তার বাড়িনি। এটাকে বাড়ানোর জন্য আমাদের মিলগুলিতে এখন মোটিভেশন কার্যক্রম চলছে। আখের মূল্য আমরা আগামী বছর আগামী মৌসুমে যেটা পরিশোধ করব, সেখানে আমরা প্রায় শতকরা 10 ভাগের মতো মূল্য বৃদ্ধি করেছি। আখ চাষ থেকে কৃষকদের মুখ ফিরিয়ে নেওয়ার আরেকটি বড় কারণ নতুন এবং আবহাওয়া উপযোগী জাতের উদ্ভাবন না করা। দেশে প্রতি বছরই কৃষি জমি কমার সঙ্গে সঙ্গে খাদ্যশস্য কিংবা অন্যান্য ফসলের উৎপাদন বাড়ানো হলেও এই আখের উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়ছে প্রতিনিয়ত। ফলে সরকারের অধীনে থাকা 15টি চিনি কলকে মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে প্রতি বছরই কাঁচামালের সংকটে বন্ধ থাকার কারণে। তাই কৃষকরা বলছেন যে এক্ষেত্রে নতুন জাতের উদ্ভাবন এবং চাষ পদ্ধতিতে পরিবর্তন আনা হলে উৎপাদন যেমন বাড়ানো সম্ভব, তেমনি সম্ভব কৃষককে আগ্রহী করা। ইকবাল হাসান, চ্যানেল 24, দর্শনা, চুয়াডাঙ্গা। নিউজ 24 সময় হলো একটা বিরতি, এরপর জানাবো দেশের 14টি উপজেলায় নির্বাচন কাল। ভোটের আগেই নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ কমিশন, অভিযোগ বিএনপির। আমন্ত্রণ আরেকবার। আপনারা দেখছেন নিউজ 24। একদিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী উইলিয়াম ই. টড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের পর বাংলাদেশে এটি তার প্রথম সফর। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাহবুব জামানের সাথে দেখা করেন তিনি। ঘণ্টাখানেক চলে এই বৈঠক, তবে বিষয়টি নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। দুপুরে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সাথে সাক্ষাতের কথা রয়েছে উইলিয়াম টডের। বিকেলে দেখা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে। মার্কিন সহকারী মন্ত্রী নিশাত দেশাই সরে দাঁড়ানোর পর ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন টড। পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি অনিশ্চিত, তবে আশা ছাড়ছে না বাংলাদেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেছেন, দুদেশের প্রধানমন্ত্রী যখন প্রতিশ্রুতি দিয়েছেন তখন এটি একটি রাজনৈতিক বিষয়। আমি এটা বিশ্বাস করি যে দুইজন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে কথা দিয়েছেন সেখানে সেটা থেকে তারা বিচ্যুত হবেন, আমি সেটা বিশ্বাস করি না। আমি আশাবাদী, তবে বর্তমানে কথা চলছে, এক্স্যাক্টলি কি হবে এখনো ঠিক সেটা বলা যাচ্ছে না। এদিকে দেশের 4টি পৌরসভায় ভোট হবে আগামীকাল। এগুলো হচ্ছে টাঙ্গাইলের সখীপুর, পটুয়াখালীর গলাচিপা, রাজশাহীর বাঘা ও বগুড়ার শেরপুর। সেই সাথে ভোট হবে 14টি উপজেলায়। এর মধ্যে 9টি উপজেলায় চেয়ারম্যান পদে, 3টিতে ভাইস চেয়ারম্যান ও 2টি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। আর পূর্ণ নির্বাচন হবে 3টি উপজেলায়। ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। খান মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে নতুন কমিশনের অধীনে এটি প্রথম উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলায় ভোটের আগেই নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। আজকে সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ। নির্বাচনী পরিবেশ তৈরিতে বর্তমান নির্বাচন কমিশন শুধুমাত্র সম্পূর্ণরূপে ব্যর্থই নয়, বরং হাসিনা মার্কা নির্বাচন অনুষ্ঠিত করার জন্যই প্রধান নির্বাচন কমিশনারকে কমিশনের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকালের 18টি উপজেলা নির্বাচনে যে কয়েকদিন ধরে নিরবচ্ছিন্ন রক্তাক্ত সন্ত্রাসী ঘটনায় নবগঠিত নির্বাচন কমিশনের নির্লিপ্ত ও নির্বাক ভূমিকার আমি দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফরিদপুরের মেধাবী ছাত্রী সাজিয়া আফরিন রোদেলা বিয়ের পিড়েতে বসার 1.5 মাসের মাথায় যৌতুকের বলি হতে হয় তাকে। পরিবারের অভিযোগ হলো 10 লাখ টাকা যৌতুক না পেয়ে
তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী সোহান সহ শ্বশুরবাড়ির লোকজন। নৃশংস এই হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে রোদেলার শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী। ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী সাজেয়া আফরিন রোদেলা বিয়ে করেন গোয়ালজামট নতুন বাজার এলাকার সোহানুর রহমানকে, কিন্তু 1.5 মাস না যেতেই বলি হন যৌতুকের। রোদেলার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুক দাবি করে আসছিল সোহানের পরিবার। টাকা না পেয়ে গত 27 ফেব্রুয়ারি রোদেলার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা শ্বাসরোধ করে হত্যা করে তাকে। পরে বিষয়টি আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা চালানো হয়। যখন বুঝছে যে আমাদের কাছ থেকে ওরা টাকা পয়সা পাবে না, তখন ওরা আমাদের মেয়েটাকে একদম প্ল্যান মাফিক মেরে ফেলছে। ঘটনার পর থেকে পলাতক স্বামী সোহান সহ শ্বশুরবাড়ির লোকেরা। তবে আটক করা হয়েছে রোদেলার ননদ সুমি বেগম ও জা রেখা বেগমকে। এদিকে রোদেলার হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। দাবি জানান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। আমরা তার বিচার চাই, উপযুক্ত বিচার চাই, খুব দ্রুত বিচার চাই। এই যে মেয়েটাকে অকালে চলে যেতে হলো, যারা তার মৃত্যুর জন্য যাই তাদের আমি বিচার বিভাগীয় তদন্ত সহ তাদের আমি একদম বলবো, কষ্ট থেকে বলছি এটা, যে খুনের বদলে খুনই চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। যে দুজনকে ধরা হয়েছে তাদেরকে অতি শীঘ্রই আমরা রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে মামলার বিষয়গুলো নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকব। আর যে আসামি পলাতক আছে তাদেরকে আমরা ধরার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় 8 জনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন রোদেলার মা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আরেকটা বিরতির। এরপর থাকছে সিলেটের কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার রায় 8 মার্চ। আসামি বদরুলের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। বিরতির পর আবার ফিরলাম। আপনারা দেখছেন নিউজ 24। শিক্ষানবিশ সরকারি কর্মকর্তাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সম্পর্কে ধারণা দিতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং সূচনা ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিকেলে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর মিলনায়তনে সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইমা ওয়াজেদ পুতুলের উপস্থিতিতে এই স্মারক স্বাক্ষর হয়েছে। আয়োজনের মূল উদ্দেশ্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের ব্যাপারে সরকারি কর্মকর্তাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করা। এছাড়া সুবিধাবঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং সুশীল সমাজ ও সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা সুদৃঢ় করতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামি শহীদুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ আজ এ আদেশ দেন। গত বছরের 2 আগস্ট শাজনীন হত্যা মামলায় শহীদুলের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। ওই দিন মামলার অন্য 4 আসামিকে খালাস দেওয়া হয়। 1998 সালের 23 এপ্রিল রাতে শাজনীন নিজ বাড়িতে খুন হন। পরদিন তার বাবা বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করতেন আসামি শহীদুল ইসলাম। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করা হবে। আজ সিলেট মহানগর দায়রা জজ আদালতে মামলার যুক্তিতর্ক শেষে বিচারক রায়ের এই তারিখ ঠিক করেন। যুক্তিতর্কের সময়ে মামলার একমাত্র আসামি বদরুল আদালতে উপস্থিত ছিল। গত 1 মার্চ সিলেট মহানগর মুখ্য মহানগর হাকিম আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। রায়ে আসামি বদরুলের সর্বোচ্চ সাজা হবে বলে প্রত্যাশা করেছেন সিলেটের পিপি মেজবাউদ্দিন সিরাজ। গত বছরের 3 অক্টোবর সিলেটের এমসি কলেজ এলাকায় সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বদরুল।
তর্কের জন্য আমরা যুক্তিতর্ক করেছি। এই মামলাটি সর্বোচ্চ শাস্তি আমরা 326 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছে। 34 জন সাক্ষীর মধ্যে সাক্ষী প্রমাণ মানে আজকে যুক্তিতর্কের জন্য ধার্য ছিল। তো এই যুক্তিগুলো আমি আদালতে আশা করি প্রমাণ করতে পেরেছি, আমার আসামি বেকসুর খালাস পাবে। নোয়াখালী সদর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোর রাতে স্থানীয় বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিলেন 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন। এ সময় তার পথ রোধ করে একদল দুর্বৃত্ত, তাকে গুলি করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় আবুল হাশেমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন। হত্যার কারণ ও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বিকেলে দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন। নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, দায়িত্বে থাকাকালে তিনি আরব আমিরাতের বেসরকারি এয়ারলাইন্স ফ্লাই দুবাইয়ের জন্য বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধায় 4টি গাড়ি আমদানির অনুমতি দেন, যে কারণে রাষ্ট্রের প্রায় 34 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। তবে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এনবিআরের সাবেক এই সদস্য। আমার বক্তব্য, এটা কোনো মেরিটোরিয়াস কেস না, এখানে কোনো অনিয়ম হয়নি। এখানে ফ্লাই দুবাইকে এক্সামশন দেওয়া হয়েছিল গাড়ি আনার, এটা দেওয়া হয়েছিল ধারাবাহিকভাবে, এটা এর আগে অন্যান্য এয়ারলাইন্সকেও দেওয়া হয়েছে। নিউজ 24 সময় হলো আরও একটা বিরতি, এরপর থাকবে যুক্তরাষ্ট্রে এবার হেট ক্রাইমের শিকার এক শিখ, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা। বিরতির পর আবারও ফিরলাম, জানাবো আরো কিছু খবর। ঘূর্ণিঝড়ে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের 2টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। বিকেলে কালাসুরা ও দরিরাম শঙ্কর গ্রামে এই ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা জানিয়েছেন, প্রচণ্ড বাতাসের সাথে হঠাৎই ঘূর্ণিঝড় শুরু হয়, এতে মুহূর্তেই বিধ্বস্ত হয় ঘরবাড়ি। এছাড়া উড়ে গেছে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের চাল। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। দেশের বাইরের খবর জানাবো। যুক্তরাষ্ট্রে এবার নিজ বাড়ির সামনে বন্দুকধারীর হামলার শিকার হলেন শিখ সম্প্রদায়ের এক ব্যক্তি। ধারণা করা হচ্ছে এটিও হেট ক্রাইম। স্থানীয় সময় শুক্রবার রাতে কেন্ট শহরে নিজ বাড়ির সামনে গাড়িতে কাজ করছিলেন 39 বছর বয়সী দীপ রায়। মুখে কাপড় বাঁধা শ্বেতাঙ্গ এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং নিজ দেশে ফিরে যেতে হুমকি দেয়। তবে গুলিটি দীপের হাত ছুঁয়ে যাওয়ায় তার তেমন কিছু হয়নি। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি যুক্তরাষ্ট্রে 2 ভারতীয় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছেন। এই ঘটনায় আটক করা হয়েছে কমপক্ষে 10 জনকে। স্থানীয় সময় শনিবার স্পিরিট অব আমেরিকা নামে একটি সংগঠনের ডাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে শোভাযাত্রা বের করে ট্রাম্প সমর্থকরা। নাম দেওয়া হয় মার্চ ফর ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার বার্কেলিতে এতে বাধা দেয় ট্রাম্প বিরোধীরা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরস্পরের দিকে তারা পেপার স্প্রেও ছোড়ে। মিনেসোটা, নাসভ্যালি, মিশিগান ও ফ্লোরিডাতেও ট্রাম্পের পক্ষে শোভাযাত্রায় বাধা দিয়েছে বিরোধীরা। তবে সংঘর্ষের কোনো খবর মেলেনি। শিগগিরই কৃত্রিম উপায়ে মানুষের জন্ম দেওয়া সম্ভব হবে, এমনটাই দাবি করেছেন ব্রিটেনের একদল বিজ্ঞানী। শুধু স্টেম সেল ব্যবহার করে প্রথমবারের মতো ইঁদুরের ভ্রূণ তৈরিতে সাফল্য তাদের এই আত্মবিশ্বাস জুগিয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক দল বলছেন, শুক্রাণু বা ডিম্বাণু ছাড়া জীবন্ত এ ভ্রূণ তৈরিতে সাফল্য মিলেছে। তাই যে উপায়ে ইঁদুরের ভ্রূণ তৈরি হয়েছে, ঠিক একইভাবে মানব ভ্রূণ তৈরিও সম্ভব। রহস্যময় মানব শরীর নিয়ে গবেষণা চলছে হাজার বছর ধরে। কিভাবে তৈরি সম্ভব জীবন্ত মানুষ, এ নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই বিজ্ঞানীদের।
সম্প্রতি যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রযুক্তির সাহায্যে ইঁদুরের স্টেম সেলের জিনে কিছু পরিবর্তন ঘটিয়ে তৈরি করেছেন কৃত্রিম ভ্রূণ। পরীক্ষাগারে ইঁদুরের 2 ধরনের স্টেম সেল ব্যবহার করে জীবন্ত ভ্রূণ তৈরি হয়, যাতে সময় লেগেছে মাত্র 4 দিন। বলা হচ্ছে বিশ্বে এই ধরনের বৈজ্ঞানিক সাফল্য এটি প্রথম। কোনো ধরনের শুক্রাণু বা ডিম্বাণু ছাড়াই এ জীবন্ত ভ্রূণ তৈরি করেন বিজ্ঞানীরা। এই গবেষণার পরই তাদের দৃঢ় বিশ্বাস, মানুষের জন্মের জন্য এখন আর শুক্রাণু কিংবা ডিম্বাণুর উপর নির্ভর করতে হবে না। মানবদেহের যে কোনো কোষ থেকেই হয়তো জন্ম হতে পারে আরেক মানুষের। এটা একটা দারুণ ব্যাপার। গবেষণাগারে জীবনের প্রথম ধাপটি আবিষ্কারের অর্থ হচ্ছে বিজ্ঞানের খুবই অগ্রসর এক অর্জন। আমরা আশাবাদী 14 দিন শেষ হয়ে যাওয়ার আগেই আমরা অনেক কিছু করে ফেলতে পারবো। ইঁদুরের স্টেম সেল থেকে যেভাবে ভ্রূণ তৈরি করা হয়েছে, একইভাবে মানুষের স্টেম সেল থেকেও মানব ভ্রূণ তৈরি করা যেতে পারে। এর আগেও ল্যাবরেটরিতে ভ্রূণ তৈরির চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বিজ্ঞানীরা। তাই এবার তারা বলছেন কী কারণে ভ্রূণ তৈরির ওই চেষ্টা ব্যর্থ হয়েছে তাও এবার জানা যাবে। অবশ্য ক্যামব্রিজের গবেষকদের এই তৎপরতার সমালোচনা করেছেন হিউম্যান জেনেটিক্স অ্যালার্ট নামে একটি সংগঠন। তারা বলছে কৃত্রিমভাবে ভ্রূণ তৈরিতে আসল মানুষ নয়, বরং ক্লোন বেবি তৈরি হবে। শাকিল মাহমুদ, চ্যানেল 24। শেষ খবর নিউজ 24। যাবার আগে সিলনটি শিরোনামগুলো আরেকবার। ভাঙতেই হচ্ছে বিজিএমইএ ভবন, রিভিউ আবেদন খারিজ, 3 বছর সময় চান সংগঠনের সভাপতি। রাত্রে একবার একজন আইছে, সকাল থেকে আসার পরে যেরকম আমার প্রেশারটা খুব আপ ডাউন করছে, কিন্তু কোনো ডাক্তার আইসে সেটা প্রেশারটা এখন পর্যন্ত মাপে নাই। এন্ট্রান্স চিকিৎসকদের টানা কর্মবিরতিতে দেশ জুড়ে রোগীদের দুর্ভোগ, রেজিস্ট্রার চিকিৎসকরা বাড়তি সময় দিচ্ছেন দাবি কর্তৃপক্ষের। এবার আনসার আল ইসলাম নিষিদ্ধ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের অতিথি না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং রোহিঙ্গাদের ঠ্যাঙ্গারচরে পাঠানোর দাবি কক্সবাজারবাসীর, দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর পরামর্শ বিশিষ্টজনদের। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক ধন্যবাদ।